দুপুর 2:30 নয়াদিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনের রোদ কাচের জানালায় রেশ ফেলছে আর ঘরের ভেতর মোদি হালকা ঝিমুচ্ছেন, হয়তো ঘুমানোর চেষ্টা করছেন। তৃপ্তি দিয়ে পনির, রুটি আর ডালের লাঞ্চটা শেষ করেছেন ঠিকই, কিন্তু শান্তি আসছে না। দেহটা কেদারায় এলিয়ে দিলেও মনটা এলিয়ে দিতে পারছেন না। চোখ বন্ধ করলেই মনে পড়ে বাংলাদেশে আর নেই সেই হাসিনা, শেখ হাসিনা, ভারতের সবচেয়ে বিশ্বস্ত নেত্রী, যিনি নয়াদিল্লির নীতি আর প্রয়োজনে নিজ দেশের জনতার ওপরেই তলোয়ার চালিয়েছেন। মোদি জানেন হাসিনা থাকলে বাংলাদেশ ভারতের পেছনের উঠোন হয়েই থাকত, কিন্তু ইতিহাস যেন তার সামনে এসে দাঁড়িয়েছে আর বলছে সময় বদলেছে। আরেক পাশে কাত হতেই মোদির চোখে ভাসছে আরেকটা মুখ, ডক্টর ইউনূস, যিনি একসময় ক্ষুদ্র ঋণের জনক ছিলেন। আজ সেই মানুষটিই বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতায়, এবং আরও ভয়ঙ্কর ব্যাপার, এই মানুষটিই এখন দক্ষিণ এশিয়ার কূটনৈতিক দাবার বোর্ডে সবচেয়ে ভয়ঙ্কর খেলোয়াড়। মোদি ভেবেছিলেন ডক্টর ইউনূস হলেন শান্তির দূত, পুরস্কার জয়ী সজ্জন, রাষ্ট্র চালাতে গেলে টলবেন, ব্যর্থ হবেন। তিনি তো আর শেখ হাসিনা নন, যিনি হুকুমে চলে, হুকুমে চালায়। কিন্তু ইউনূস তো ঠিক সেখানেই বাজিমাত করলেন। রাজনীতিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তিনি যা করলেন, তাতে মোদির কূটনৈতিক কল্পনাও ছিঁড়ে খান খান। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত, চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি জোরদার, যুক্তরাষ্ট্রকে পাশে আনা, সৌদি আরবের লগ্নি, এসব যেন একে একে ভারতের উপর আঘাত হানার তুলি দিয়ে আঁকা কূটনৈতিক শিল্প। দীর্ঘ 15 বছর শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ ছিল ভারতের ছায়ায়। তিস্তার পানি কি আসবে, দিল্লির মুড দেখেই বোঝা যেত। সীমান্তে হত্যা হলেও ঢাকার প্রতিক্রিয়া বরাবরই ছিল 100 বছর পুরনো বটগাছের মতো নীরব। কিন্তু জনগণ সেই নীরবতা আর সহ্য করেনি। বিক্ষোভের আগুনে ভস্ম হয়েছে হাসিনার ক্ষমতা, আর সেই আগুনের ছাই আজ উড়ছে দিল্লির আকাশে। হাসিনা এখন কেবল ইতিহাসের ফেলে দেওয়া পাতা, যেখানে লেখা আছে বিশ্বস্ত দাসীর রাজত্ব কেমন করে পতনের মুখে পড়ে। মোদি জেনে গেছে ইউনূস মানে বাধা, চ্যালেঞ্জ, কূটনৈতিক জুজু। ডক্টর ইউনূস নিজের জায়গা পরিষ্কার করেছেন। বাংলাদেশ ভারতের একমাত্র বন্ধু নয়, বরং এখন তিনি তৈরি করছেন একটি বহুমুখী জোট। চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, সৌদি আরব সবাইকে দিয়েছেন জায়গা, সুযোগ আর কৌশলগত ভরসা। বিশ্বকাপানো ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ হতে যাচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের কাছে 1971 সালের গণহত্যার জন্য ক্ষমা ও ক্ষতিপূরণের দাবি করে ইউনূস ভারতকেই চাপে ফেলেছেন। একদিকে ইসলামাবাদ, অন্যদিকে বেইজিং, এই জোড়া ঘুঁটি দিল্লির কূটনীতিকে বেকায়দায় ফেলছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বলছে, বাংলাদেশের 70% সমরাস্ত্র এখন চীন থেকে আসে। একের পর এক যুদ্ধজাহাজ, মিসাইল, রাডার, এইসব এখন শুধু প্রতিরক্ষা নয়, বরং একটি বার্তা, আমরা প্রস্তুত, শুধু নির্ভর করব না। চীনের সঙ্গে সামরিক ঘনিষ্ঠতা ভারত মহাসাগরের ভারসাম্য বদলে দিচ্ছে। ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এখন একটি আঞ্চলিক হাব, যেখানে শুধু চীনের প্রভাব নয়, যুক্তরাষ্ট্রেরও অংশগ্রহণ বাড়ছে। সৌদি আরব চাইছে ঢাকায় অর্থনৈতিক জোন। আর এইসব ঘটনায় মোদির চোখের তলায় কালি পড়ছে দিনকে দিন। তিস্তার পানি নেই, সীমান্তে গুলি চলে, এনআরসি, সিএএ এর কারণে লাখো বাঙালির নাগরিকত্ব প্রশ্নে পড়ে। সব মিলিয়ে ভারত বিরোধী মনোভাব ছিল জমাট। শেখ হাসিনার ভারতপন্থী নীতি সেই রাগকে রূপ দেয় বিস্ফোরণে, আর ইউনূস এই ক্ষোভকে পুঁজি করে রচনা করছেন গণতান্ত্রিক কূটনীতির নতুন অধ্যায়। ইউনূসের পদক্ষেপগুলো কেবল চীন বা পাকিস্তান নয়, বরং মধ্য এশিয়া থেকে পশ্চিমা জোট সবার জন্য উন্মুক্ত। ভারত মহাসাগর ঘিরে তৈরি হচ্ছে এক নতুন বলয়, যেখানে বাংলাদেশ একমাত্র সেতুবন্ধন। শুধু ক্ষমা নয়, পাকিস্তান থেকে ক্ষতিপূরণের দাবিও মোদির মাথা ব্যথার কারণ। কারণ এই দাবি ঐতিহাসিক হলেও তার রাজনৈতিক অভিঘাত বর্তমান। পাকিস্তান যদি বাংলাদেশের চাওয়া মেনে নেয়, দুদেশ আরও কাছাকাছি চলে আসবে, ঐক্য বাড়বে। আর ঢাকার সঙ্গে ইসলামাবাদের ঘনিষ্ঠতা মানেই দিল্লির রাতের ঘুম উধাও। নয়াদিল্লির বিকেলটা আজ একটু বেশি নির্জন। প্রধানমন্ত্রীর বাসভবনে ছড়ানো গোয়েন্দা রিপোর্টগুলো আর ঠান্ডা হয়ে যাওয়া এক কাপ চা মোদিকে মনে করিয়ে দেয়, শক্তি শুধু মাটির ওপর দাঁড়ানো সৈন্য দিয়ে আসে না, কখনো কখনো সেটি আসে একজন প্রফেসরের নরম হেসে চালা কূটনৈতিক দাবার ঘুঁটি থেকে। ডক্টর ইউনূস এখন আর শুধু নোবেলজয়ী অর্থনীতিবিদ নন, তিনি একজন রাজনৈতিক থ্রিলারের নায়ক, যার প্রতিটি পদক্ষেপ বদলে দিচ্ছে দক্ষিণ এশিয়ার শক্তির মানচিত্র।
আর শেখ হাসিনা, তিনি এখন শুধু এক পরাজিত অধ্যায়ের নাম, যার পতনের গুঞ্জনই এক দেশের ঘুম কেড়ে নিয়েছে, আরেক দেশের চোখ খুলে দিয়েছে। এই খেলায় জয়ী হবে কে? ইতিহাস বলছে, যে খেলোয়াড় চাল নয় চক্রান্ত বোঝে, সেই শেষ হাসি হাসে। এখন সেই হাসির প্রস্তুতি নিচ্ছেন ঢাকায় বসা একজন প্রফেসর। আর দিল্লিতে বসে প্রধানমন্ত্রী মোদী বুঝতে পারছেন, ঘুম আর এই জীবনে নাও ফিরতে পারে।